মন্ত্রের শক্তির কাছে কোনো শক্তি ঠেক পায় না, সে শুভ হোক কিংবা অশুভ। মন্ত্র নিজ শক্তির দ্বারা শুভকে অশুভ, আবার অশুভকে শুভ রূপ প্রদানে সক্ষম। অজানা অচেনা কোনো কিছুর খোঁজ সর্বদাই মানুষের জীবনে বিপদ ডেকে নিয়ে আসে। ঠিক এইভাবেই অজানা এক মন্ত্র বিপদ ডেকে নিয়ে আসবে কিছু মানুষের জীবনে। এই গল্প আমাদের সেরকমই এক ভয়াবহতার কথা শেখাবে, যেখানে না জেনে কোনো অচেনা বিষয়ের প্রতি অতিরিক্ত কৌতূহল দেখানো উচিত নয়। বিপদ যে কোনো মুহূর্তে আমাদের দরজায় এসে কড়া নাড়তে পারে, আর এই রকম একটি প্রাসঙ্গিক বিষয়কে বিশেষ রূপ প্রদান করেছেন প্রখ্যাত লেখক তন্ময় মুখার্জি তার হারিঝি চণ্ডীর নামক গল্পটিতে। আসুন লেখকের সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যাক। লেখক তন্ময় মুখার্জির জন্ম 1980 সালের 1 জুলাই উত্তর 24 পরগনা জেলার হালি শহরে। তার স্বরচিত 2 অলৌকিক নামক বইটি আন্তর্জাতিক কলকাতা বইমেলা 2022-এ প্রকাশ পেয়েছে। বর্তমানে বিভিন্ন পত্র পত্রিকা, সোশ্যাল মিডিয়ায় তার লেখা গল্পগুলো নিয়মিতভাবে প্রকাশ পাচ্ছে। আজ তার ঝুলি থেকেই এই গল্পটি আপনাদের সামনে প্রকাশ করতে পেরে আমরা গর্ব অনুভব করছি। হাড় হিম করা এই কাহিনীটি আজ আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সকলের সামনে প্রকাশ করতে চলেছি। শুরু করতে চলেছি শাম্ভবী প্রোডাকশনসের আজকের কাহিনী, লেখক তন্ময় মুখার্জির কলমে হারিঝি চণ্ডীর থানে। Silent, scene 1, take 1, light, sound, action. এই জানিস তো রথিন, নিজেকে এই সময় কেন জানি না ঠিক জেমস বন্ডের মতো লাগছে, বুঝলি? ইস, এই সময় আমার হাতে যদি একটা বন্দুক টন্দুক গোছের কিছু থাকতো না, তাহলে সোজা ঢিচক্যাও করে ও ব্যাটার খুলিটা উড়িয়ে দিতাম। একটুখানি চুপ করে দাঁড়া না ভাই, প্লিজ, তোর পায়ে পড়ি। বিপ্লব তখন বারবার করে বলে গেছে এই জায়গাটা থেকে নট নরণচরণ, আমাদের চারিদিক খেয়াল রাখতে হবে। দুস বোকা, এই এক জায়গায় অন্ধকারের মধ্যে আধ ঘন্টা ধরে এই একভাবে ঘ্যাঁট হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি অধৈর্য হয়ে উঠেছি, আর ভালো লাগছে না। এভাবে দাঁড়িয়ে থাকলে কি আর চারদিকটায় নজর রাখা যায়? এই আমার মতো খুব সন্তর্পণে ট্যাও 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 ট্যাও। উফ, আবার শুরু করলি? আচ্ছা কুমুদ, একটা কথা বলতো দেখি, এমন একটা নির্জন কবরস্থানের পাঁচিলের পাশে এরকম নিশতি রাতে ঝোপের ভিতরে অন্ধকারে দাঁড়িয়ে তোর কি এক ফোঁটাও ভয় করছে না রে? ওই দেখ তোর পায়ের নিচে কি কি কি? ওরে বাপরে! লবডঙ্কা, কিচ্ছু নেই, ভীতু কোথাকার। দেখ দেখ, এমনিতেও ভয়ে আছি। ওরা 3 জন সেই যে ভেতরে ঢুকেছে, এখন ওদের কোনো পাত্তা নেই। এমনিতেই চিন্তায় আছে ওদের আবার কোনো বিপদ হলো না তো। আর তার মধ্যে তুই তখন থেকে একইভাবে ইয়ার্কি করে চলেছিস। তাছাড়া কি আর করবো বলতো? তখন থেকে এখানে দাঁড়িয়ে এক গাদা মশার পাল এসে আমার শরীর থেকে অর্ধেক রক্ত চুষে খেয়ে ফেললো, আর তুই বলছিস কি না এই 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 ওটা ওটা কি তোর পেপ? আবার ইয়ার্কি করছিস? দেখ, আর কথাটা পুরো শেষ করতে পারে না। হঠাৎই ওর পেছন দিক থেকে একটা লোহার মতো সরু কিছু তীব্র গতিতে ছুটে এসে কুমুদের কপাল ফুঁড়ে ঢুকে মাথার পেছনের খুলি ফুটো হয়ে বেরিয়ে যায়। কুমুদের কপাল থেকে রক্ত ছিটকে এসে রথিনের সমস্ত মুখটাকে রক্তে রাঙিয়ে দিয়ে যায়। ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে যায় রথিন। কুমুদের দেহটা পেছন দিকে কাত হয়ে ঝোপের ভেতর গিয়ে পড়ে অন্ধকারে মিলিয়ে যায়। একটা ভয়ঙ্কর পৈশাচিক হাসিতে ফেটে পড়ে চারিদিক। রথিন দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে অন্ধকারের মধ্যে দৌড় লাগায় ঘাসের জঙ্গল ডিঙিয়ে সরকি বাধাই করা মেইন রাস্তাটার দিকে। কাট, এক্সেলেন্ট, সাবাস আলিঙ্গন, দারুণ দারুণ। পৃথ্বী ছুটে আয় ঝোপ থেকে। আচ্ছা শোন দীপ্তেশ,
এরপর দ্বিতীয় শটটা ওদিকের রাস্তাটা থেকে শুরু করব। আর এই সিনটা পৃথ্বীশের রক্তাক্ত মুখের ওপর ফোকাস করে তো দৌড়ানোর সিনে চলে যাব। ট্রলিতে ক্যামেরা লাগিয়ে করে নেব। গৌতম না, এখানে শুটিং করা অসম্ভব ব্যাপার, ঠিক আছে? কেন রে, কি হয়েছে? এই কবরস্থানের স্পটটা কিছু একটা আছে এরকম মনে হচ্ছে আমার। তখন ওখানে পাঁচিলের সামনে দাঁড়িয়ে ছিলাম না, আমার কেমন জানি না মনে হলো কেউ যেন পাঁচিলের আড়াল থেকে আমার দিকে চেয়ে আছে, আমাদের উপর লক্ষ্য রেখে চলেছে। দূর বোকা, এত আলো এতগুলো লোক এখানে আমরা দাঁড়িয়েছি, এত আলো এতগুলো লোক আমরা এখানে দাঁড়িয়েছি, কেউ কিছু দেখতে পেলাম না, আর তুই আসলে এইসব জায়গায় এরকম ভৌতিক একটা অনুভূতি হয়েই থাকে। চল, ভয় পাস না, তুই বরং চেয়ারে বসে এক কাপ কফি খেতে খেতে তোর স্ক্রিপ্টটা পড়ে নে। সেকেন্ডে শট কিন্তু তোর। যা, আমি ততক্ষণে পৃথ্বীশের শটটা রেডি করে নিই। এ অতুল, ক্যামেরাটা ওই ঝোপের ওখানটায় লাগিয়ে একটা ক্লোজ শট নিয়ে নাও। পৃথ্বীশ আবার কোথায় গেল? ওফ, ঝোপ থেকে ওঠেনি নাকি ওখানেই শুয়ে পড়ে আছে? হ্যাঁ কুমারদা, পৃথ্বীশের কপালে আরও একটুখানি বেশি করে রক্তটাকে ছড়িয়ে দাও। এর কপালের মাঝ বরাবর ফুটোর জায়গাটা দেখে যেন একটুখানি ডিপ মনে হয়, বুঝলে? আর তারপর আচ্ছা দাদা। কি হলো আবার? আরে সাধারণ ক্লোজ শট নিবি, তাতেও আমাকে ডাকতে হয়? ওফ অতুল। পৃথ্বীশ নড়ছে না, নিঃশ্বাস প্রশ্বাস পড়ছে না একেবারেই। কি বলছিস কি? শুটিংয়ের সমস্ত লোকজন ছুটে যায় কবরস্থানের পাঁচিলের ধারের ঝোপটার কাছে। স্পটলাইটের ফোকাস ফেলে দেখা যায় পৃথ্বীশ হাত পা ছড়িয়ে মরে পড়ে আছে। এই রকম একটা ঘটনায় সকলেই হতবাক হয়ে যায়। মধ্যবয়স্ক ডিরেক্টর গৌতম বাগচি মশাই অ্যাম্বুলেন্সের ব্যবস্থার জন্য লোকাল হাসপাতালে ফোন করে এমার্জেন্সি খবর পাঠালেন ঠিকই, কিন্তু এখানে অ্যাম্বুলেন্স পৌঁছানো মুশকিলের ব্যাপার বলে তারা গোঁধালি মেন সড়ক অবধি আসতে পারেন বলে জানিয়ে দিলেন। প্রত্যন্ত গ্রামীণ এলাকায় জয়ডাঙ্গা শহরাঞ্চল থেকে 17 কিলোমিটার ভিতরে। অনুন্নত রাস্তাঘাট, ঝোপ জঙ্গলের এতটা ভিতর পর্যন্ত অ্যাম্বুলেন্স ঢোকার কোনো সুবিধাই ছিল না বলে পৃথ্বীশের মৃতদেহটাকে সবাই মিলে ধরাধরি করে নিয়ে যেতে হলো জঙ্গলের শেষ মাথায় মেঠো পথটার দিকে। সেখানে ঝোপ জঙ্গল অনেকটাই কম, রাস্তার দুধারে কেবল বিস্তীর্ণ বিঘাকে বিঘা ধানা জমি। শুটিংয়ের সমস্ত মালপত্র বহন করবার জন্য একটা বাস আর ডিরেক্টর গৌতম বাগচি বাবুর প্রাইভেট স্করপিওটা সেখানেই রাখা ছিল। দুইজনকে সেখানে পাহারাদার হিসেবে বসিয়েও রাখা হয়েছিল। যেহেতু দৃশ্যটা শ্যুট করবার জন্য রাতের প্রয়োজন ছিল, তাই বিকেলের মধ্যেই গৌতমবাবু তার দলবল নিয়ে পৌঁছে গিয়েছিলেন জয়ডাঙ্গার এই পুরনো কবরস্থানটার শুটিং স্পটে। সমস্ত সেট আপ শেষ করে শুটিং শুরু হয়ে গিয়েছিল সন্ধে 7টার পর থেকে। আর তারপরে ঘটে যায় ঘটনাটা। গৌতমবাবুর স্করপিওতে পৃথ্বীশের বডি তুলে তাকে নিয়ে চলে যাওয়া হয় নোয়াখালীর একটি সরকারি হাসপাতালে। যাওয়ার সময় গৌতমবাবু সমস্ত শুটিং ক্যান্সেল করে দিয়ে যান। শুটিংয়ের মালপত্র সমস্ত কিছু গুছিয়ে বাসে তুলে বাকি লোকজনরাও ফিরে যান কলকাতায়। পরে হাসপাতাল সূত্রে জানা যায় যে আকস্মিক কিছু একটা ঘটনায় পৃথ্বীশের হৃদযন্ত্র সম্পূর্ণভাবে বিকল হয়ে গিয়েছিল। অবশ্য সকলে প্রথমে আন্দাজ করে নিয়েছিল কোনো বিষধর সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে, কিন্তু ময়না তদন্তে তার কোনো লক্ষণ পাওয়া যায়নি। পৃথ্বীশের মৃত্যুর ঠিক 7 দিন পরে ডিরেক্টর বাগচিবাবু রোড অ্যাক্সিডেন্টে মারা যান। বাস আর লরির রেষারেষির মাঝে পড়ে তিনি দুটো গাড়ির তলায় পিষে যান। গাড়িটা ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। তার বডির অর্ধেকটা ডিভাইডারে ঝুলেছিল, বাকি অংশ খালের জলে। এরপর দীপ্তেশ কোনো এক অজানা কারণে নিজের ঘরে সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে ঝুলে সুইসাইড করে। পুলিশের তদন্তে দীপ্তেশের মৃত্যুর কারণটা ঠিক জানা না গেলেও তার পরিবারের লোকজন এবং আত্মীয় স্বজনরা বলেছিল মৃত্যুর আগে নাকি সে পাগল হয়ে গিয়েছিল। পাগল হয়ে যাওয়ার কারণ অবশ্য জানা যায়নি, অথচ ছেলে হিসাবে সে ভীষণ ভালো এবং অভিনেতা হিসেবে ভীষণ দক্ষ বটে। ছোটবেলা থেকে অভিনেতা হওয়ার স্বপ্ন ছিল। বড় হয়ে বেশ কিছু বিখ্যাত থিয়েটার গ্রুপের হয়ে সে কাজ করেছিল। জীবনের প্রথম ছবি তার মৃত্যুর কারণ কিনা সেই নিয়ে সংশয় থেকেই যায়। পৃথ্বীশ আর দীপ্তেশ দুইজনের সমবয়সী, আর অভিনয় জগতে দুইজনের হাতে খড়ি বলা যায় একসঙ্গেই। এরপর যা হয় 3-3টে অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পরে
সিনেমার কাজ শুরু হওয়ার সাথে সাথে বন্ধ হয়ে গিয়েছিল। হ্যাঁ, সেই সিনেমার গল্প আমার লেখা, এমনকি স্ক্রিপ্ট আমি লিখেছিলাম। ডিরেক্টর গৌতম বাগচি মশাই ভীষণ ভালো এবং উদার মনের মানুষ ছিলেন। আমার এই লেখা গল্পটা পড়তেই একেবারে দিনের দিন টাকা অ্যাডভান্স করে দিয়ে বলে গিয়েছিলেন, তুষার, গল্পটা স্ক্রিপ্টে যত তাড়াতাড়ি সম্ভব তৈরি করে ফেল। ক্যারেক্টার থেকে শুরু করে সমস্ত কিছু আমি অ্যারেঞ্জ করে নেব। প্রডিউসার আমার জানাশোনাই আছে, সেদিক থেকে টাকা পয়সার অভাব হবে না বলতে পারিস। তোর এই গল্পটা বাংলা সিনেমার জগতে একটা আলোড়ন ফেলবে, এটা আমি গল্পটা পড়েই বুঝতে পেরেছি। আমি চাই সামনের মাসেই শুটিংয়ের সমস্ত কাজ শুরু করে দেবো। আজও মনে পড়ে মাঝে মাঝে তার সেই বলে যাওয়া কথাগুলো, অথচ কি থেকে কি হয়ে গেল। আজ সেই কথাগুলো অবশ্য অতীত। গত 6-6টা বছর কেটে গেছে, কত গল্প লিখেছি ঠিকই, কত গল্পের বই প্রকাশ পেয়েছে, কিন্তু ওই গল্পটাকে আমি আর কারো কাছে প্রকাশ করিনি। কারণ কি বলি, একটা কথাই যেন বারবার মনের মধ্যে উঁকি দিয়ে যায় এখনো। গল্পটা ছিল অভিশপ্ত, আর সেই কারণেই 3-3টে মানুষ হঠাৎ করে কোনো অজ্ঞাত কারণে মারা গেল। তাই সমস্ত স্ক্রিপ্ট সমেত গল্পটার খসড়া লেখা ডায়েরিটা এখনও আমার আলমারির ভেতরে একটা ছোট্ট লকারের ভেতরে লাল শালু কাপড় দিয়ে পেঁচিয়ে রাখা রয়েছে। সাধারণ একটা গল্পের স্ক্রিপ্ট বা সেই গল্পের খসড়া লেখা ডায়েরিটাকে হঠাৎ লাল শালু কাপড় দিয়ে মোড়ানোর কারণ কি, এটা কিন্তু একটা প্রশ্ন। কারণ এই গল্পটা সত্যিই অভিশপ্ত কিনা সেটা জানতে আমার একজন অতি পরিচিত ব্যক্তির বুদ্ধিতে আমাকে যেতে হয়েছিল একজন স্বনামধন্য গুরুজির কাছে। তিনি ব্যাপারটা শুনে বলেছিলেন, এমন ঘটনা এর আগেও অনেক ঘটেছে, বিশেষ করে এইসব অতিপ্রাকৃত বিষয়বস্তু নিয়ে লেখা বা সিনেমা অথবা গান তৈরি করার সময়। তবে সেই সব বিষয় নিয়ে বিজ্ঞান কোনো রকম ধারণা দিতে পারেনি। গল্পটিকে চিরতরে মিটিয়ে দিলে আপনার ক্ষতির সম্ভাবনা থাকলেও থাকতে পারে। তাই তাকে বন্দি করে গোপনে রাখাই ভালো। আমি কিছু সস্তায়ন করে কয়েকটা জিনিস দেব, সেইগুলোকে আপনার গল্পের খসড়া লেখা এবং স্ক্রিপ্টের সঙ্গে রেখে শালু কাপড় দিয়ে বেঁধে গোপনে রেখে দেবেন। আশা করি আপনার এতেই হবে। তবে ভুল করেও ওটাকে শালু কাপড় থেকে খুলে বার করে কাউকে দেখাবেন না বা পড়াতে যাবেন না। আমার আন্দাজ এতে আবারও কোনো একটা বিপর্যয় ঘটলেও ঘটে যেতে পারে, বলা যায় না। যাই হোক, এই হলো তার কারণ। এখনও চোখ বুঝলেই গল্পের লাইনগুলো মনে পড়ে যায় বারবার, আর তখন নিজেকে অপরাধী বলে মনে হয়। শুধুই ভাবি, কেন এরকম একটা বিষয় নিয়ে লিখতে গেলাম? দুনিয়ায় তো আরও কত শত বিষয় আছে। তাই বলে না, সে বিষয় নিয়ে বললেও যদি আমার বা তোমার কোনো ক্ষতি হয়, তাই বলতে ভয় পাই। কি শুনবে নাকি আমার সেই গল্পটা? এটা আবার কেমন কথা? গল্পটা বলবো বলেই তো প্রথমে একটুখানি শুনিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলছি। তবে কি, গল্পটার না অনেকটা অংশ আমি প্রায় ভুলে গিয়েছি। যতটা এখনো মনে আছে ততটাই বলছি তোমাকে। গল্পটার নাম ছিল মন্তর, লেখক আমি তুষার সেন। মন্তর মানে জানো তো? হ্যাঁ, ঠিক বলছো, তার মানেটা হলো মন্ত্র। আর এই গল্পে ছিল তেমনই একটা মন্ত্র, যে মন্ত্রটা হয়তো আমি না বুঝেই ভুল করে লিখে ফেলেছিলাম, আর তার জন্যই আজ ডিরেক্টর গৌতমবাবু ঠিক করেছিলেন কুমুদের মৃতদেহটার ক্লোজ শট নেওয়ার সময় একটা অদ্ভুত দৃশ্য রাখবেন। ঝোপের মধ্যে পড়ে থাকা কুমুদের শরীরটাকে হঠাৎ যেন কেউ এক টানে কবরস্থানের পাঁচিলের আড়ালে নিয়ে চলে যাবে। দুটো লোমশ কালো তীক্ষ্ণ নখযুক্ত হাত দেখানোর কথা হয়েছিল আমার সঙ্গে যখন স্ক্রিপ্ট নিয়ে আলোচনা হচ্ছিল, কিন্তু সেই দৃশ্যটা আর করা সম্ভব হয়নি। দ্বিতীয় দৃশ্যটা শুরু হয় এইভাবে। রতিন দিশাহীনভাবে অন্ধকারের মধ্যে কেবল দৌড়াতে থাকে। বুকের ভেতর থেকে হৃৎপিণ্ডটা যেন এক্ষুনি গলা দিয়ে উঠে এসে মুখের থেকে বেরিয়ে পড়বে তার। উপায় নেই, কারণ সতর্কবাণীটাকে খিল্লির চাতাকলে পিষে দিয়ে বিপদের ঘরে ঢুকে তারা নিজেরাই আজ সেই চাতাকলে পিষে যেতে বসেছে। এখন সেটা বেশ টের পাচ্ছে।
রতিন কেবল জানে কুমুদ আর এই দুনিয়াতে বেঁচে নেই, কিন্তু বাকি তিনজনের খবর, বিপ্লব, মূল্যায়ন আর রাতুল, তারা কোথায়? হঠাৎই পায়ের সামনে একটা কিসের সঙ্গে বাধা পেয়ে মুখ থুবড়ে পড়ে যায় রথিন। মাথাটা ঠুকে যায় শক্ত কিছুর সঙ্গে। একটা তীব্র আর্তনাদ বেরিয়ে আসে তার মুখ থেকে। মাথায় ভীষণ জোরে আঘাতের ফলে সমস্ত শরীরটা যেন বেসামাল হয়ে হাত পা ছড়িয়ে লুটিয়ে পড়ে মাটিতে। কপাল ফেটে দুই চোখের পাতায় টপ টপ করে নেমে আসা চ্যাটচ্যাটে গরম তরল একটা কিছু। সমস্ত শরীরটা তার স্থির। ধীরে ধীরে আবছা হয়ে আসছে তার চোখের দৃষ্টিশক্তি। চোখের পাতা মেলে রাখার চেষ্টায় বার কতক অত্যন্ত ধীর গতিতে মণি দুটোকে নাড়িয়ে দেখবার চেষ্টা করল সে। অন্ধকার আর অন্ধকার, তার সাথে যুক্ত হয়েছে নির্ভেজাল এক হিম শীতল ঠান্ডা বাতাস। একটা হলদে আলো বহু দূর থেকে বাতাসে ভর করে যেন এগিয়ে আসছে তার দিকে। কুয়াশা মাখানো চিত্রপটে যেন এক নতুন সংযোজন। নিশ্ছিদ্র অন্ধকারে কেবল সামান্য ঘোলাটে আলোর বিন্দু মাত্র, একটা আগুনের জ্বলন্ত শিখা, আর তার সাথে মানুষের দুটো হাত। আদৌ সে মানুষ না কোনো মায়াবী সেটা যাচাই করতে যাওয়ার মতো চোখের দৃষ্টির আর বল নেই। ধীরে ধীরে চোখের সামনে দৃষ্টিগোচর হলো হলদে দুটো হাত। একজন মহিলা দুটো হাতের ওপর ধরা আছে একটা জ্বলন্ত প্রদীপ, হাতে শাখা পলা সোনার চুড়ি, হলদেটে মুখের গরম পরনে রক্তবস্ত্র, এক মাথা লম্বা চুল তার কোমর ছাড়িয়েছে। এমন একজন মহিলা এরকম নিশুতি রাতে এখানে কিভাবে? চোখের ভুল নয় তো, নাকি দুর্বল শরীরের ওপর কোনো এক মায়াজালের প্রভাব? প্রদীপের হলদে আলো পড়তেই রতিনের চোখে যেন ধাঁধা ধরিয়ে দিল। একটা কণ্ঠস্বর শুনতে পেল সে। কে তুমি? কে বাছা? এই নিশুতি রাতে এখানে কি করছো? ধাঁধা লাগানো চোখের দৃষ্টি যখন ধীরে ধীরে সে ফিরে পেল, দেখল একজন মধ্যবয়স্কা মহিলা তার মাথার কাছে প্রদীপ হাতে হাঁটু গেড়ে বসে প্রশ্নটা করল। শুকিয়ে আড়ষ্ট হয়ে আসা গলায় রতিন বলল, একটুখানি জল। জল? দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি। মহিলা উঠে গেলেন। তারপর একটা মাটির ঘটে জল এনে রতিনের মাথাটাকে তার বাঁ হাত দিয়ে উঁচু করে ধরে ডান হাত দিয়ে অল্প অল্প করে জল তার গলায় ঢেলে দিতে লাগলেন। জলের সামান্য পরশে শরীরের সামান্য বল যেন সে ফিরে পেল, কিন্তু মাথায় প্রচণ্ড যন্ত্রণাটা তার শরীরে ফিরে আসা সামান্য শক্তিটাকেও যেন মুহূর্তে নিংড়ে ফেলতে চাইছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সে বলল, আমি এখন কোথায়? তুমি এখন হারিজি চণ্ডীর থানে। সে মনে মনে খানিকটা চমকে উঠলেও সেটার বহিঃপ্রকাশ করবার আর ক্ষমতা তার নেই। ভদ্রমহিলা আবার প্রশ্ন করলেন, তুমি কোথায় থাকো বাছা? আর এইখানেই বা এলে কি করে? এমন শীতকাতুরের রাতে কেউ তো এই অঞ্চলে আসে না। তবে তুমি কি পথ হারিয়ে? না না, আসলে আমরা পথ হারাইনি। আমরা মানে তোমার সাথে আরো কেউ ছিল তাহলে? হ্যাঁ, আসলে আমরা 5 জন বন্ধু মিলে ওই দিকেরই রতিনের পুরো কথাটা বলতে পারে না। ভয়ে আতঙ্কে তার কণ্ঠস্বর মাঝখানেই আটকে যায়। ভদ্রমহিলা বললেন, ওই দিকের মানে ওই দিকের পুরনো কবরস্থানটার দিকে গিয়েছিলে কি, তাই তো? আশ্চর্যজনক ব্যাপার, মহিলা বুঝলেন কেমন করে? আগে হ্যাঁ। আর তুমি তোমার বন্ধুদের মধ্যে দল ছুট হয়ে এখানে এসে পড়েছো কি, তাই তো? কিন্তু আপনি? আমি জানলাম কি করে, তাই তো? আসলে আমি এই গায়ের একজন গুণিনের স্ত্রী। তার কিছু গুণ আমারও আছে বলতে পারো। তবে এখন তুমি যেখানে এসে পড়েছো সেখানে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, এইটুকু ভরসা রাখো। এ হলো হারিঝি চণ্ডী মায়ের থান।
সমস্ত অপশক্তি এখানে আসার আগেই বিনষ্ট হয়ে যায়। দাঁড়াও বাছা, আমি মায়ের থানে প্রদীপটা রেখে আসি। এসো এসো, আমার হাতটাকে ধরে একটুখানি উঠে বসো তো দেখি। এ বাবা, তোমার কপাল ফেটে যে রক্ত গড়াচ্ছে। দাঁড়াও দাঁড়াও বাছা, দাঁড়াও, এখানকার ভিতটা একটু ঠেস দিয়ে বসো দেখি, তারপর তোমার ব্যবস্থা আমি করে দিচ্ছি। হ্যাঁ, একটু দাঁড়াও। ভদ্রমহিলার কথা মতো সে তার হাত ধরে কোনো রকমভাবে উঠে একটা সামান্য মাটির ঢিবিতে হেলান দিয়ে বসে। ভদ্রমহিলা প্রদীপ রেখে অন্ধকারের মধ্যে কোথাও একটা ছুটে চলে যান। রথিন চারদিকে চোখ মেলে দেখে তার মাথার উপর বিশাল একটা বট তার শাখা প্রশাখা আর মাটিতে নেমে আসা ঝুড়ি বিস্তার করে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে। সে যেখানে বসে আছে সেটা বট গাছটার গুড়ি, আর সেই গুড়িটাকে ঘিরে আছে সুউচ্চ একটা মাটির ঢিবি। লাল শালু কাপড় দিয়ে পেঁচিয়ে রাখা আছে গুড়ির সামান্য অংশটাকে। একটা ডিম্বাকৃতি কালো বেশ বড় খণ্ড পাথরও রাখা আছে সেখানে। পাথরটাকে একটা ভয়ঙ্কর দর্শন কোনো ত্রিনেত্র দেবী বা দেবতার রূপ দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে। তবে তার কেবল মাথা আছে, কিন্তু শরীর নেই। পাথরটার দুপাশে দুটো বেশ বড় বড় চোখ, মাঝেরটা সামান্য ছোট। কপাল থেকে চিবুক অবধি একটা টিকালো লম্বা নাক। চিবুকের নিচে সামান্য পুরু ঠোঁটের অংশ বোঝা যাচ্ছে। সিঁদুরে লেপ্টে গিয়ে সেই মূর্তি যেন আরও ভয়ঙ্কর দর্শন হয়ে উঠেছে। বেশিক্ষণ আর তাকিয়ে থাকতে পারল না রথিন। হঠাৎই তার বুকটা যেন কেঁপে উঠল। ভদ্রমহিলা বলেছিলেন এই জায়গাটার নাম হারিজি চণ্ডীর থান। তার মানে কি? কিন্তু তিনি হঠাৎ করে গেলেন কোথায়? মূল্যায়নের ঠাকুরদাদার কথাগুলো কি একেবারেই সত্যি তাহলে? কিন্তু এখন বেঁচে থাকলে যে এই সমস্ত কিছুর দায়ভার তার উপরই চাপবে। কুমোদ চোখের সামনে মারা গেছে, কিন্তু বাকিরা যদি বেঁচে না থাকে তবে তার পরিণতি কি হবে সেটা ভাবলেও মৃত্যুকে যেন ক্ষণিকের জন্য বরণ করে নেওয়া হবে। এখন একটাই কাজ, সবার চোখকে ফাঁকি দিয়ে এখান থেকে কলকাতায় ফিরে গিয়ে বেশ কিছুদিনের জন্য গা ঢাকা দিয়ে থাকতেই হবে, না হলে আর উপায় নেই। এখন এখান থেকে বেঁচে ফিরতে পারলে বেঁচে যাই। ঠাকুরদাদা সেদিন কথাটা ঠিকই বলেছিলেন। আমাদের জীবজগতের পাশাপাশি অবস্থান করে আছে আরও একটা জগৎ, যেখানে মানুষের প্রবেশাধিকার নিষেধ। কোনো রকমভাবে যদি তাদের জগতে তুমি জোর করে অধিকার ফলাতে চাও, তাহলে সেটা হবে তোমার জীবনের শেষ দিন, আর সেটা হলো প্রেতের দুনিয়া। কিন্তু ঠাকুরদাদার সেই আজব মন্ত্র লেখা কাগজটা, যে মন্ত্রটার দ্বারা সেই জগতের সাথে সংযোগ ঘটানো যায়, ঢুকে পড়া যায় নাকি তাদের দুনিয়ায়, সেটাকে চুরি করার বুদ্ধি তো আমার ছিল না। অতুৎসাহী হয়ে বিপ্লব আর রাতুল মূল্যায়নের ঠাকুরদাদার ঘর থেকে চুরিটা করেছিল। তারপর মূল্যায়নের কাছ থেকে শুনেছিল সেটা কিভাবে কাজ করে। অবশ্য মূল্যায়ন ওর দাদুর কাছে সে কথাটা ছলে বলে বেশ কায়দা করে একদিন শুনে নিয়েছিল। কাজেই ব্যাপারটা আদৌ সত্যি কিনা সেটা যাচাই করতে চুরিটা করেছিল। কিন্তু তার পরিণাম যে আজ এতটা ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে, সেটা গতকাল রাতে 5 জনের কেউ আর বুঝতেও পারেনি। আচমকাই রথিনের কপালে একটা জ্বালা অনুভব হয়। হাত দিও না, হাত দিও না, না হলে রক্তটা বন্ধ হবে না। চুপ করে সহ্য করো, একটু বাদেই সব ঠিক হয়ে যাবে, দেখো। রথিনের খেয়ালের মাঝেই মহিলার বলা কথাগুলি বাধা পড়ে। ভদ্রমহিলা কখন ফিরে এসেছেন সেটা বুঝতেই পারেনি রথিন। শুধু চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে ব্যথাটাকে সে সহ্য করে যাচ্ছে। খানিকটা সময় কেটে গেলে রথিনের আর ব্যথাটা অনুভব হয় না। ধীরে ধীরে চোখ খোলে সে। তারপর পাশে থাকা মাটির ঘর থেকে সে এবার নিজের হাতেই জল খেয়ে নিয়ে খানিকটা স্বাভাবিক ছন্দ ফিরে পায়। ভদ্রমহিলা বললেন, তোমার বাড়ি কোথায় সেটা তো বললে না বাছা?
বলবো, সব বলবো, এখানে নয়। আমাকে এখান থেকে আপনার বাড়িতে নিয়ে চলুন, বলবো। আমার বাড়ি? কিন্তু তুমি এখানে কোথায় এসেছিলে বা যাচ্ছিলে সেটা তো বললে না। রথিন আর কোনো কথা মনের মধ্যে লুকিয়ে রাখতে পারে না। হাজার হোক, যিনি তাকে এই বিপদের হাত থেকে খানিকটা হলেও রক্ষা করেছেন, তার কাছে মিথ্যে বলে লাভের লাভ কিছুই হবে না। অন্তত আজ রাতটা অতিবাহিত না হওয়া পর্যন্ত এই ভদ্রমহিলার কাছেই তাকে আশ্রয় নিতে হবে। তাছাড়া কেন জানি না ভদ্রমহিলাকে দেখে একটা অদ্ভুত ভালো লাগা জন্মেছে এই এতটুকু সময়ের পরিচয়ের মধ্যেই। কি হলো বাছা, চুপ করে আছো কেন, বলো। রথিন বলল, আসলে আমরা 4 জন বন্ধু কলকাতা থেকে বেড়াতে এসেছিলাম এই দমদমা থালিতে। আমার নাম রথিন, রথিন কর্মকার। আর আমার সঙ্গে আসা আরও 3 জন বন্ধুর নাম বিপ্লব সামন্ত, কুমোদ বারৈ আর রাতুল সেন। আমরা সকলেই কলকাতায় থাকি। বলতে গেলে আমরা সকলেই প্রায় একই অঞ্চলে বসবাস করি। আমাদের এই 4 বন্ধুর মধ্যে একদিন রাতুলের ফেসবুকে পরিচয় হয় আরেক বন্ধুর সঙ্গে, যার নাম মূল্যায়ন ভট্টাচার্য। তার বাড়ি আপনাদের এই দমদমা থালির তাতিয়া পাড়ায়। ওর ঠাকুর দাদার নাম বললে হয়তো আপনি চিনতে পারবেন। তাঁতিপাড়ায় ভট্টাচার্য মশাই মানে জগদীশ্বর ভট্টাচার্য মশাই কি? আগে হ্যাঁ, উনি সেই ব্যক্তি। তাকে আবার চিনব না? কি বলছো কি বাছা, আমরা সকলেই তাকে চিনি এবং তিনি এই সমস্ত অঞ্চলের বেশ নামকরা একজন পণ্ডিত ব্যক্তি। তিনি তন্ত্রচর্চা করেন। হ্যাঁ, আর এই তন্ত্রচর্চা আদৌ সত্য কি না সেটা যাচাই করে দেখতে এসে আজ আমার এই পরিণতি। আমার 5 জন বন্ধুদের মধ্যে কুমোদ কিছুক্ষণ আগেই মারা গেছে, আর বাকিদের কথা জানি না। তারা এখন কোথায়, তাদের কি হয়েছে কিচ্ছু জানি না। এই কিছুক্ষণ আগেই কবরস্থানটার সামনে দাঁড়িয়ে আমি যে জিনিস অনুভব করেছি আর যা শুনতে পেয়েছি সে কথা ভাবলেও এখনও আমার সমস্ত শরীর কাঁটা দিয়ে উঠছে। সে তো হবেই। তন্ত্রমন্ত্রকে তোমাদের মতো কিশোর বয়সী ছেলেরা আজকাল দেখছি ছেলে খেলা বলে মনে করো। তা বাছা, সেখানে দাঁড়িয়ে নিশ্চয়ই কোনো প্রেতের সম্মুখীন হয়েছিলে। আগে সে প্রেত না পিশাচ নাকি সে কোনো ছদ্মবেশী মানুষ সেটা জানি না, কারণ আমি তাকে চোখে দেখিনি। তবে তার ভয়ঙ্কর পৈশাচিক গর্জন আমি শুনতে পেয়েছি। তাতে আমার তো তাকে কোনো জীব জগতের প্রাণী বলে মনে হলো না। আচ্ছা, আপনি বোধহয় প্রায় দিনই এখানে আসেন, আপনার কি মনে হচ্ছে? আমি আমার জীবনে অনেক দেখেছি, তবে তোমরা শহুরে ছেলেপিলেরা সে কথায় বিশ্বাস করবে না। আমি দিনের বেলায় তাদের অস্তিত্ব টের পাই, আর রাতের বেলা চাক্ষুষ দেখতে পাই। এই যেমন আমি এখন দেখতে পাচ্ছি, আমাদের সামনের ওই যে দূরে আবছায়া মতো একটা সাদা রঙের অংশ গাছ থেকে ঝুলে আছে, ওটা কিন্তু গাছটার কোনো কাণ্ড নয়। হ্যাঁ, তাহলে? ওই যে যাদের খোঁজে কবরস্থানে গিয়েছিলে, ওটা তাদের মধ্যেই একজন তোমার পিছনে পড়েছিল বোধহয়। আমরা ওদের অস্তিত্ব টের না পেলেও ওরা কিন্তু মানুষের অস্তিত্ব ঠিকই টের পায়। কেমন করে জানো? কি করে? আমাদের শরীরের গরম রক্ত, আমাদের শরীরের গন্ধ, আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ ওদের টের পাওয়ায়। আর আমরা তাদের অস্তিত্ব টের পাই না, কারণ তারা দেহহীন, যাকে বলে অশরীরী। হাওয়াকে যেমন অনুভব করতে পারো অথচ তাকে দেখতে পারো না, ওরাও মনে করো তেমনই কিছু। মানে ভূত? ধুর, ও তো মানুষের কল্পনায় দেওয়া একটা নাম। তুমি প্রচণ্ড ভয় পেয়েছো দেখছি। দাঁড়াও, তোমাকে একটুখানি ঝেড়ে দিই। এই বলেই
ভদ্র মহিলা নিজের চোখ বন্ধ করে মনে মনে কিসব যেন বিড়বিড় করতে লাগলেন। তারপর রথিনের মাথায় 3 বার ফু দিয়ে চোখ খুলে বললেন, তা তোমার বাকি কথা শোনা হলো না তো? তোমরা এখানে বেড়াতে এলে? হ্যাঁ, আমরা 4 জন বন্ধু বেড়াতে এসেছিলাম মূল্যায়নের বাড়িতে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমাদের শেষ হয়ে গিয়েছিল, তাই ছুটি পেয়েই আসা। কিন্তু এখানে আসার অন্য কারণটা হলো ভূত প্রেত বিষয়ক জিনিস নিয়ে আমাদের প্রচণ্ড আগ্রহ ছিল। আমাদের মধ্যে মূল্যায়ন তার দাদুর জীবনের কিছু ভৌতিক অভিজ্ঞতার কথা আর তার নানান ধরনের প্রেত পিশাচ সাধনার পুঁথিপত্রের ছবি দেখিয়ে আমাদের বাকি বন্ধুদের সে একেবারে তাজ্জব করে দিয়েছিল। একদিন বলল, ভূত দেখতে হলে একবার আমাদের দমদমা খালিতে চলে আয়। ভূত বলে কিছু আছে কি নেই সেটা প্রমাণ হয়ে যাবে। সে কথা শুনেই চলে আসা। সঙ্গে ক্যাপচার করব বলে ক্যামেরাও নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম ফেসবুকে ইউটিউবে আপলোড করে দেব, কিন্তু সেটা আর সম্ভব হলো না। তোমাদের কাছে এইসব ছেলে খেলা হলেও আমাদের কাছে কিন্তু এরা খুবই সম্মানীয়। আচ্ছা, হাওয়ার ছবি তুলেছো কখনো? না, সেটা আবার কি করে সম্ভব? সেটা যেমন সম্ভব নয়, তেমন এই ভূত বলে যাদের তোমরা নাম ধরে ডাকো তাদের ছবি তোলাও সম্ভব নয়। তারপর প্রথম দিকে মূল্যায়ন আর দাদুর সমস্ত গোপন পুঁথিপত্র আমাদের চাক্ষুষ করায়, আর কোনটা কি বিষয়ক সেটাও জানায়। আর সেই সময় অদ্ভুতভাবে অজানা এক প্রেত সাধনার পুঁথিতে এমন কয়েকটি মন্ত্র লেখা ছিল যে মন্ত্র উচ্চারণ করলে নাকি আমরা প্রেতের দেখা পেতে পারি। আমরা 4 জনই ঠিক করি ওই মন্ত্র উচ্চারণ করে আমরা ভূতকে আহ্বান জানাবো, আর সে এলে তার কয়েকটা ছবি আর লাইভ ভিডিও করে নেব। কিন্তু মূল্যায়নের কথা অনুযায়ী এই মন্ত্রটা উচ্চারণ করার আগেই আমাদের কতগুলো আচার অনুষ্ঠান করতে হবে, আর সেই অনুষ্ঠান করার জন্যই আজ সন্ধেবেলা আমাদের ওই কবরস্থানটাতে যেতে হয়। আপনি নিজেই একজন গুণী মানুষের স্ত্রী, আপনি নিজেও দেখলাম খানিকটা এক্সরসিজম করতে পারেন, মানে বাংলায় তাকে কি বলবো, ঝাড়ফুঁক আর কি। তো সেই ধরনের একটা অনুষ্ঠান করবার জন্যই কবরস্থানটাকে আমরা বেছে নিয়েছিলাম। তোমার বন্ধু সেই পুঁথিগুলো পড়ে কিভাবে বুঝতে পারলো যে ওই মন্ত্র পড়লেই তোমাদের কাছে তারা আসবে? মূল্যায়নের ঠাকুরদাদা ওকে তার নিজের একমাত্র শিষ্য হিসাবে দীক্ষা দিয়েছিলেন, আর ওকে এইসব পুঁথির ব্যাপারে সমস্ত কিছু শিখিয়েছিলেন। বলতে পারেন ওনার ভবিষ্যৎ প্রজন্মর কাছে উনি তার জীবনের শিক্ষা, সাধনা, পুজো আর্চা এই সমস্ত কিছু ওর হাতে তুলে দিতে চাইছিলেন। তাই মূল্যায়ন এইসব ব্যাপার জানতো। আর বলতে পারছি না, আমার ভীষণ শীত অনুভব হচ্ছে। আমাকে যদি... রথিন হঠাৎই জ্ঞান হারিয়ে ফেলে। নিশুতি রাতে বট গাছের তলায় বেহুশ হয়ে পড়ে থাকে সে। ভদ্র মহিলা ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তারপর সামনের কুয়াশা ঢাকা গভীর অন্ধকারে মিশে যাওয়ার আগে পিছনে ফিরে তাকায়। তারপর একটা মুচকি হাসি দেয়। একটা মাটির জ্বলন্ত প্রদীপ রথিনের মাথার কাছে তার টিমটিমে হলদে আলোর সামান্য আলো ছড়িয়ে দিয়ে যেন সারা রাত জেগে তাকে পাহারা দিতে জেগে থাকে। একটা তেল পোড়া গন্ধ নাকে আসতে থাকে। তার সাথে একটা অদ্ভুত অজানা মন্ত্র উচ্চারণ কানে ভেসে আসে তার। জঙ্গলা পাতায় ঢাকা একটা ভাঙা কবরের উপর গোটা 3 মোমবাতি জ্বলছে। তার সামনে 3টে কালো ছায়ামূর্তি 3 দিকে ধ্যানমগ্ন হয়ে বসে আছে। তাদের ঠোঁট নড়ছে, তাদের কণ্ঠস্বর থেকেই যেন বেরিয়ে আসছে সেই অদ্ভুত অজানা মন্ত্রটা। মোমবাতিগুলোর আলোর দুটিতে 3টে ছায়ামূর্তির মুখ এবার বোঝা যাচ্ছে, মূল্যায়ন, বিপ্লব আর রাতু। তাদের চোখ বন্ধ, শরীরগুলো স্থির, কেবল ঠোঁট নড়ছে। তেল পোড়া গন্ধটা ধীরে ধীরে বদলে যাচ্ছে একটা চামড়া পোড়া গন্ধে। চামড়া পোড়া গন্ধটা এবার একটা মরা পচা দুর্গন্ধে রূপান্তরিত হয়েছে। কবরটার মাটির উঁচু ঢিবিটা যেন ভেতর থেকে ঘুরে ধীরে ধীরে বেরিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কবরটার মাঝখানে একটা গর্ত দেখা দিল,
সেখান থেকে বেরিয়ে এলো একটা তীক্ষ্ণ নখযুক্ত হাড়। হাড় থেকে মাংস পচে গলে গলে পড়ছে। এবার আরও একটা একই রকম দেখতে হাত বেরিয়ে এলো। তারপর মাটি ফুঁড়ে বেরিয়ে এলো একটা মাথা। মুখের মাংস গলে ঝুলে পড়ে কবরটি বেরিয়ে এসেছে। চোখের অংশে কেবল দুটো কালো ফুটো। নাক বলতে কিছুই আর নেই, তার জায়গায় আছে কেবল একটা বড় গর্ত। ঠোঁট জোড়ার মাংস খুবলে গলে ঝুলে পড়ছে। কবরের উপর রাখা মোমবাতিগুলো একটা দমকা হাওয়ায় নিভে গেল। এখন চোখের সামনে সমস্তটাই অন্ধকার। কেবল মরা পচা গন্ধটা তীব্র থেকে তীব্রতর হয়ে নাকে এসে লাগছে। পেটের সমস্ত নাড়ি ভুঁড়ি যেন তীব্র গন্ধে গলা থেকে উগরে বেরিয়ে আসতে চাইছে। এরপর হঠাৎই একসঙ্গে তিনজনের গলায় বীভৎস আর্তচিৎকার ভেসে এলো। সেই শব্দ সমস্ত বিশ্ব চরাচরকে মুহূর্তে খান খান করে দিয়ে মিলিয়ে গেল বাতাসে। তারপর সব চুপ, নিস্তব্ধ চারিদিক। এইবার একটা টিমটিমে হলদে আলোর দ্যুতি দেখা যাচ্ছে। আবারও স্পষ্ট হচ্ছে সামনের দৃশ্যপট। একটা ছেলে বট গাছের গুঁড়িতে ঠেস দিয়ে অচেতন অবস্থায় পড়ে আছে। গাছটার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে একটা লম্বা কালো ছায়ামূর্তি। তার দুটো হাতে ধরা আছে দুটো মানুষের পা। মানুষ দুটোর শরীরগুলো রাস্তায় ঘষতে ঘষতে এগিয়ে যাচ্ছে বট গাছটার দিকে। তাদের শরীর থেকে অবিরাম ঝরতে থাকা রক্ত মেঠো পথটায় একটা লাল দাগ দিয়ে চলেছে। প্রদীপের আলোয় এবার স্পষ্ট হচ্ছে সেই ছায়া মূর্তিটার অবয়ব। এ মূর্তি কোনো মানুষের নয়, এ নরকের গভীর থেকে উঠে আসা কোনো পিশাচ। তার মাংস ঝুলে যাওয়া করটির জ্বলন্ত চোখের দৃষ্টি এক নিমেষে গিলে ফেলতে চাইছে রথিনের অবচেতন হয়ে পড়ে থাকা দেহটাকে। অজস্র লাল গোল গোল জ্বলন্ত চোখ অত্যন্ত ধীর পায়ে এগিয়ে আসছে সেই নরক থেকে উঠে আসা ছায়া মূর্তিটার পিছনে। টাটকা রক্তের আষ্টে গন্ধ ছড়িয়ে পড়েছে বাতাসে। লোভাতুর লাল জ্বলন্ত চোখগুলো রক্তের রেখাগুলোকে মাটি থেকে চেটে মিটিয়ে দিতে দিতে এগিয়ে আসছে বট গাছটার দিকে। সাপদগুলোর পথ সঞ্চালনের সাথে সাথে তাদের হিংস্র গর্জন ভেসে আসছে কানে। একটা শীতল হাওয়ায় দূর থেকে ভাসিয়ে নিয়ে এলো বেশ কয়েকটা দুর্ভেদ্য সংস্কৃত মন্ত্র। ওং নমো কালী কপালি দোহি দোহি স্বাহা। ওং নমো শ্মশান বাসিনী ভূতাদিনাং পলায়ন কুরু কুরু স্বাহা। যাক, জ্ঞান ফিরেছে। কিন্তু কিন্তু তুই আমার আদেশ ছাড়া এমন একটা কাজ কেন করতে গেলি মূল্যায়ন? মূল্যায়ন? মূল্যায়ন তাহলে বেঁচে আছে? কথাটা ভাবতেই চোখের সামনে যেন এবার পরিষ্কার দেখতে পায় সে। মূল্যায়ন বসে আছে তার ডান দিকে। তার সামনে বসে আছে লাল কৌপিন পরিহিত মূল্যায়নের ঠাকুরদাদা শ্রী বিশ্বম্বর ভট্টাচার্য মশাই। দীর্ঘদেহী, চওড়া কপালে লাল সিঁদুরের টিপ, গলায় রুদ্রাক্ষমালা। বট গাছের ঢিবির সামনে আসন পেতে বসে কোনো একটা পূজা আর্চার প্রস্তুতি নিচ্ছেন। মূল্যায়ন নিজের জায়গা ছেড়ে উঠে গিয়ে একটা ঘটিতে করে জল নিয়ে এসে রথিনের চোখে মুখে ছিটিয়ে দিয়ে বলল, কিরে, এখন ঠিক আছিস তো? অস্পষ্টভাবে আড়ষ্ট গলায় সে বলল, আর চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। ফিরে গিয়ে নিজের জায়গায় বসে পড়ে মূল্যায়ন তার ঠাকুরদাদাকে বলল, ওরা প্রেত দর্শন করতে এমন আগ্রহী হয়ে পড়েছিল যে আমি আর ওদের বারণ করতে পারিনি। তবে জানতাম না যে এমন একটা অঘটন ঘটে যেতে পারে আমাদের সঙ্গে। আমার গাত্র বন্ধন করা ছিল বলে বেঁচে ফিরতে পেরেছিলাম, কিন্তু বিপ্লব, রাতুল আর পৃথ্বীশরা এতটাই নাস্তিক যে নিজেদের বিপদ জেনেও পালিয়ে না গিয়ে লাইভ ভিডিও করতে ব্যস্ত ছিল তখন। তাই বলে চুরি করে আমার পুঁথি নিয়ে তার সঠিক উপাচার পদ্ধতি না জেনে কবরস্থানে গিয়ে জামালের কবর খুঁড়ে তাকে জাগিয়ে এলি। তার জন্য জানিস আরো কি ক্ষতি হতে পারে? সেই সম্পর্কে কিছু আন্দাজ আছে কি তোর? এগুলোকে ছেলে খেলা ভেবেছিস?
মূল্যায়ন চুপ করে বসে থাকে। রথিনের মুখ থেকে এবার প্রশ্ন বেরিয়ে আসে, আমি এখন কোথায় আছি? ঠাকুর দাদা তার ভারী কণ্ঠস্বরে বলে ওঠেন, যেখানে এসে বসে আছো ওটাকে এই গায়ের সকলে হারিজি চণ্ডীর স্থান বলে। এই অবধি পৌঁছেছিলে বলে বেঁচে আছো, না হলে যে প্রেতকে আজ গ্রাম উজাড় করতে জাগিয়ে তুলেছ তোমরা, তার হাতেই তোমার মৃত্যু ছিল অবধারিত। মা হারিজি চণ্ডীর কি ভাই বেঁচে গেছো মনে করো। এখন চুপ করে ওখানেই বসে থাকো, আমাকে এখন এর খেসারত গুনতে হবে। রথিন আর প্রশ্ন করে না, নিথর হয়ে কেবল বসে থাকে। এরপর শুধু চোখের সামনে দেখতে থাকে জ্বলন্ত আগুনে আহুতি দিয়ে ঠাকুর দাদা এক নাগারে মন্ত্র উচ্চারণ করে পুজো করে চলেছেন। তখনও রাত যেন কাটেনি, চারিদিকে কেবল অন্ধকার। আজ রাতটার কি শেষ নেই? মনে মনে প্রশ্ন করে রথিন। প্রায় ঘণ্টা খানেক ওভাবেই কেটে যাওয়ার পরে পুজো সমাপ্ত হয়। রথিন দেখল ঠাকুর দাদা উঠে গিয়ে বট গাছটার নিচে থাকা সেই ভয়ঙ্কর দর্শন পাথরের মুন্ডুটার কাছে একটা জ্বলন্ত প্রদীপ রেখে হাত জোড় করে প্রণাম করলেন। তারপর রথিনের হাত ধরে তুলে বললেন, চলো এবার ফেরা যাক, আর হ্যাঁ, আগামীকাল নিজের বাড়িতে ফিরে যেও। রথিন ঘাড় নাড়িয়ে হ্যাঁ জানালো। পথে যেতে যেতে মূল্যায়নের কাছে রথিন শুনল তাকে নাকি পুরো একটা দিন পরে এই গাছের তলায় খুঁজে পাওয়া গেছে। কুমোদের খুবলে খাওয়া মৃতদেহটা পাওয়া গেছে জামালের কবরের পাশে। রাতুল আর পৃথ্বীশের মৃতদেহ কবরস্থানের পিছনের দিকে জলার ধারে পেট ফুঁড়ে নাড়ি ভুড়ি বার করা অবস্থায় পাওয়া যায়। এইসব প্রত্যন্ত গাগঞ্জে পুলিশ অনেক দেরি করে আসে। তাছাড়া গায়ের সাধারণ মানুষগুলো কেউই এই পুলিশের ঝামেলায় পড়তে চায় না বলে গায়ের লোকজন দল বেঁধে এইসব অপঘাতে মরে যাওয়া মৃতদেহকে আর ফেলে রাখে না, যত তাড়াতাড়ি সম্ভব তাদের সৎকার করে ফেলে। রথিনের কিছু ভাববার মতো মানসিকতা তখন আর ছিল না, কেবলই যেন গা গুলিয়ে আসছে। মূল্যায়নদের বাড়িতে পৌঁছে সে যেন নতুন জীবন ফিরে পায়। রাতে খাওয়া দাওয়ার পরে মূল্যায়নের মুখেই শোনে তাদের সঙ্গে কি ঘটনা ঘটেছিল। মূল্যায়ন বিছানার একপাশে বসে বলতে থাকে, তোরা অনেক বলেছিস ভূত প্রেত এসব ফালতু কথা, সেটা সহ্য করে নিয়েছিলাম, কিন্তু আমার দাদুর পুঁথিপত্র সমস্ত দেখেও তোদের বিশ্বাস হয়নি যে প্রেত সাধনা ভূত সাধনা এসব বলে কিছু আছে। তোদের কাছে এগুলো কেবল একটা গল্প কথা, কি তাই তো? কিন্তু বিশ্বাস কর, আমি কিন্তু কিছুটা হলেও তোর কথায় বিশ্বাস করেছিলাম। তবুও তুই আর পৃথ্বীশ আমাদের তিনজনের পিছনে লুকিয়ে গিয়েছিলিস। তোকে আর পৃথ্বীশকে বিপ্লব কবরস্থানের বাইরে লুকিয়ে দাঁড় করিয়ে রেখে দিয়েছিল, কারণ আমি যদি কোনো রকম কিছু সাজিয়ে তোদের বিশ্বাস করানোর চেষ্টা চালাই, কি তাই তো? কিন্তু বিশ্বাস কর, আমি বিপ্লব আর রাতুলকে বলেছিলাম, কিন্তু ওরা শোনেনি। ওরা কলকাতা থেকেই প্ল্যান করে এসেছিল। যেহেতু তোর গ্রাম, তোর চেনা লোকজন দিয়েই তুই ভৌতিক কিছু তাদের দিয়ে ঘটাতে পারিস বলেই ওরা আমাদের দুজনকে বাইরে দাঁড় করিয়ে থাকতে বলেছিল। কথা ছিল যদি কাউকে পালাতে দেখি তাহলে আমরা দুজনই যেন তাদের ধরে ফেলি। আর তুই যে ভূত আছে বলে মিথ্যে কথা বলেছিলিস, আর সেটা প্রমাণ করার জন্যই ছিল আমাদের প্ল্যানটা। তাহলে শোন, জামাল ছিল আমাদের এই বাড়ির গাড়ির ড্রাইভার। সে বেঁচে থাকলে তোদের গরানডাঙ্গা স্টেশন থেকে 1.5 ঘন্টা ধরে এত দূরে আর ভ্যান রিক্সায় চেপে কষ্ট করে আসতে হতো না। গাড়ি নিয়ে তাকে পাঠিয়ে দিলেই হয়ে যেত, কিন্তু দিন 5 আগে সে মারা গেছে। কি করে জানিস? গোখরো সাপের কামড়ে। ঠাকুরদাদা পাশে ডোলমাডিহিতে একজনের বাড়িতে অমাবস্যার পৌষকালীর পুজো দিতে যাবেন বলে জামালকে সন্ধেবেলা গাড়ি বার করতে বলল। সে গাড়ি স্টার্ট দিতে গিয়ে দেখে গাড়ি আর স্টার্ট নেয় না। শীতকালে ইঞ্জিন ঠান্ডা হয়ে যায়, এটা স্বাভাবিক। অনেক চেষ্টা করেও যখন গাড়ি স্টার্ট নেয় না, তখন রেডিয়েটরে জল আছে কিনা দেখতে গিয়ে দেখে তার ভিতরে একটা কি আটকে আছে। হাত দিয়ে টেনে বার করতে গিয়েই জামাল সঙ্গে সঙ্গে গোখরের ছোবল খেয়ে একেবারে পটলডাঙ্গার টিকিট কাটে। ওঝা গুণিন এসে জল পোড়া ঝাড়ফুঁক করেও বিষ নামাতে পারেনি। শেষকালে তাকে নিয়ে গিয়ে কবর দেওয়া হয়।
আমি সেই সুযোগে ওর পরনের জামাটাকে ছিঁড়ে নিজের কাছে রেখে দিই, কারণ ও জিনিস যে কী কাজে লাগবে সে আমার আগে থেকেই জানা ছিল। এরপর তোদের ফোন করে এখানে ভূত দেখাবো বলে আসতে বলে দিই। বিশ্বাস কর, তোদের জন্য আমার কোনো রকম শোক তাপ কিচ্ছু নেই। জানিস কেন? কারণ একটা বিরাট অপমান আমি আমার মনের মধ্যে পুষে রেখেছিলাম এই এতগুলো দিন ধরে, আর সেই অপমানের শোধ নিতেই তোদের ডেকে এনেছিলাম। তবে হ্যাঁ, যা ঘটেছে সেই সমস্ত ঘটনাগুলোর সাথে আমার কোনো কারসাজি নেই, ওটা প্রকৃতির নিয়ম। বলতে পারিস তোদের মতো নাস্তিকদের উপর প্রকৃতির একটা প্রতিশোধ মাত্র। তুই যে বেঁচে ফিরবি সেটাও ভাবতে পারেনি। নেহাত আমার ঠাকুরদাদা তোদের খোঁজ করার জন্য গরজ করেছিল বলেই তাকে নিয়ে তোকে খুঁজতে বেরিয়েছিলাম। বাকিদের মৃতদেহের খবর তো গায়ের লোকেরাই দিয়ে দিয়েছিল, কিন্তু তোকে খুঁজতে গিয়ে ঠাকুরদাদার চোখ পড়ে হারিজি চণ্ডীর থানের বট গাছটার দিকে। তিনি বললেন, আর শীঘ্রই চল, নাহলে তোর বন্ধুকে আর বাঁচাতে পারবি না। গাছটাকে ঘিরে ভিড় করে দাঁড়িয়েছিল নাকি সব প্রেতের দল। আমি ওসব দেখতে পাই না, কিন্তু ঠাকুরদাদা দেখতে পান, আর সেটা দেখেই তিনি দূর থেকে চিৎকার করে ভূত প্রেত তাড়ান মন্ত্র বলতে বলতে। তারপর গাছতলায় গিয়ে কাঠকুটো দিয়ে ধুনি জ্বালিয়ে তিনি হারিজি চণ্ডীর পুজো করেন। কিন্তু তুই জামালের জামা ছিঁড়ে তুই এমন কি করেছিলিস যে সত্যি মরে গিয়ে ভূত হয়ে এসে আমাদের সকলের পিছনে পড়েছিল? একটা মন্ত্র আছে, সেটা সদ্য মৃত ব্যক্তির যে কোনো জিনিসের উপর পড়লে সে প্রেত রূপ ধরে আবির্ভূত হয়। পুঁথি পড়ে সেটা জেনে আমার বিশ্বাস হয়নি, তবে গতকাল রাতে সেটা যে সত্যি হয়েছে সে কথা আমি বলতে পারি। সেটা আবার কি মন্ত্র? প্রেত জাগানোর মন্ত্র। তবে খুব সাবধান, এটাকে কোনো কবিতা বা গান বলে মনে করিস না যেন, তাহলেই ভুল করবি। মূল্যায়ন বিছানা থেকে নেমে ঘরের বাতি নিভিয়ে পূবের জানালাটাকে খুলে দিয়ে তার সামনে গিয়ে দাঁড়ায়। একটা কুয়াশা মাখানো শীতল ঠান্ডা হাওয়া ঘরের ভিতরে প্রবেশ করে। কিরে, লাইট অফ করলি কেন? হুশ, চুপ, শুধু চুপ করে বসে দেখতে থাক। আমি বলা না অবধি তুই কোনো কথা বলবি না। রথিন আর কিছু বলতে সাহস পায় না। সে কেবল কম্বলটাকে নিজের গায়ে ভালো করে মুড়িয়ে নিয়ে বসে দেখতে থাকে। মূল্যায়ন একটা মোমবাতি জ্বালিয়ে ঘরের এক কোণায় রাখা একটা টেবিলের উপর রেখে ধীরে ধীরে এগিয়ে আসে জানালার কাছে। মোমবাতির অস্পষ্ট আলোতে ঘরটাকে কেমন যেন একটা ভৌতিক পরিবেশের সৃষ্টি করল। বাইরের ঘন কুয়াশায় ঢাকা নিশুতি রাতের অন্ধকারের দিকে চেয়ে মূল্যায়ন তার দুই হাত জোর করে তীব্র কণ্ঠস্বরে উচ্চারণ করতে শুরু করলো সেই ভয়ানক প্রেত আহ্বান মন্ত্রটাকে। ওং নমো শ্মশানেশ্বর প্রেতমেকং সাধয়ে নমো নম। ওং নমো প্রেতরাজ মামেকং প্রেত সম কুরুতে নমো নম। 3 বার উচ্চারণ করতেই ঘরের ভিতরে জ্বলতে থাকা মোমবাতিটা হঠাৎই যেন নিভে গেল, আর তার সাথে সাথে বাইরের অন্ধকারের বুক চিরে বিকট একটা পৈশাচিক হাসির শব্দ বাতাসে ভর করে ভেসে আসে। ঘরের ভিতরে একটা গুমোট ভাব শুরু হয়ে গেছে। রথিনের বুক কেঁপে উঠল। জানালার পাল্লা দুটো যেন ঠক ঠক শব্দে খানিকটা নড়ে উঠল। মূল্যায়নের মুখে একটা মুচকি হাসি। একটা খটখট শব্দ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। রথিন ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে মূল্যায়নের দিকে। রথিনের দিকে মুখ ফিরিয়ে নিয়ে মূল্যায়ন বলল, তোর ক্যামেরাটা কোথায় রথিন? জানি। কেন? ভূতের ছবি তুলবি না? গতকাল তো খুব বলেছিলিস ভূতের দেখা পেলে ছবি তুলে ফেসবুকে আপলোড করবি। তা কোথায় তোর সেই ডিএসএলআর ক্যামেরাটা? কিন্তু কোথায় সেই তোর? এই যে ডাকলাম, আর সে দূর থেকে তার উপস্থিতি জানান দিল। সেটা শুনতে পারলি না কি? এখনো বিশ্বাস হচ্ছে না? দেখ তুই আর কি করছিস। আমাকে ভয় দেখাতে তুই কিছু একটা করেছিস, আমি জানি এসব তোর। তাই নাকি? তাহলে কবরস্থান থেকে গতকাল রাত্রে পালিয়ে এলি কেন? সেখানে দাঁড়িয়ে থাকলেই তো তার সাক্ষাৎ পেতিস, যেমন বিপ্লব, রাতুল, পৃথ্বীশরা পেয়েছিল। তুই কি জানিস এই ঘরেই এখন তিনি উপস্থিত হয়েছেন? খাটের নিচ থেকে যে শব্দটা আসছে ওটা তিনিই করছেন।
জানলায় শব্দ করে তিনি বুঝিয়েছেন তার ঘরে ঢোকার উপস্থিতি। তিনি তিনি আবার কে? জামাল, জামাল এসেছে। তুই 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 ঘরে লাইটটা জ্বালা। আমি আর অন্ধকার সহ্য করতে পারছি না। তো সব নাটক আমি বুঝে গেছি। সাহস থাকলে আলো জ্বালা। তাহলে আর তোকে ডাকলাম কি করতে? আলো জ্বালিয়ে দিলে সে যে থাকতে পারবে না রে, চলে যাবে। তুই আমার পা দুটো চেপে ধরে যাচ্ছিস কেন? ছেড়ে দে আমাকে। মূল্যায়ন, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। এখনো বলছিস ছাড় আমাকে। আর এত ঠান্ডা তোর হাত, কি বিভৎস পচা গন্ধ তোর গা থেকে বেরিয়ে আসছে। অসহ্য। আমি কিন্তু তোর বিছানায় বমি করে ফেলবো এক্ষুনি। আমি তোকে ধরে রেখেছি কোথায়? আমি তো জানলার সামনেই দাঁড়িয়ে আছি রে। তোকে যে ধরে রেখেছে সে হলো আমাদের বাড়ির ড্রাইভার জামাল। তাকে তুই অনুভব করতে পারবি কিন্তু দেখতে পারবি না। কি এখন ভূতে বিশ্বাস হচ্ছে? আমার গলা ছাড়। প্রেত সাধনা বুঝতে পারলি? তিনটে মানুষের কলিজা ওকে খাওয়াবো বলেই তোদের ডেকে নিয়ে এসেছিলাম। না হলে যে আমার প্রেত সাধনা সম্পূর্ণ হতো না রে। নিয়মই আছে, প্রেত তোর ডাকে সাড়া দিলে তাকে প্রথমে মাংস খেতে দিতে হয়, পাঁঠার কলিজা, বুঝেছিস? প্রথম দিন ওকে পাঁঠার কলিজা খাইয়েছি। গতকাল পৃথ্বীশ, কুমোদ আর অতুলের কলিজা খাইয়েছি। আর আজ আমার সাধনার শেষ দিন, তাই আজ ডেকেছি তোর কলিজাটাকে খাওয়াবো বলে। এই সময় ঘরের দরজায় দুরুম দুরুম করে খাঘাত পড়ে। তার সাথে ভেসে আসে বিশ্বম্বর ভট্টাচার্য মশাইয়ের কণ্ঠস্বরে চিৎকার, মূল্যায়ন, দরজা খোল, খোল দরজা, বন্ধ করে সব। মূল্যায়ন, খোল বাবা। মূল্যায়ন একটা বিশ্রী হাসি হেসে বলে ওঠে, নাস্তিকের শাস্তি হচ্ছে, তুমি চলে যাও। আমাকে আমার সাধনায় সিদ্ধি লাভ করতে দাও দাদু। কিন্তু এভাবে যে প্রেত সাধনা করে সিদ্ধি লাভ করা যায় না কখনো। ওভাবে করলে উল্টো ফল হবে, তোর নিজের ক্ষতি হবে। আমার কথা শোন। মূল্যায়ন নিজের সিদ্ধান্তে অনড় হয়ে দাঁড়িয়ে থাকে। এবার ঘরে বাইরে থেকে হইচইয়ের শব্দ শোনা গেল। তার সাথে হ্যারিকেন বাতির আলো দরজার নিচের ফাঁক গলে ঘরে এসে খানিকটা পড়েছে। তারা যেন দরজায় প্রচণ্ড জোরে ধাক্কা দিচ্ছে। দরজাটা এই বুঝি ভেঙে পড়ে। রথিনের সমস্ত শরীরটা এখন ধীরে ধীরে অবশ হয়ে আসছে। হাত পা ছড়িয়ে সে চিত হয়ে শূন্যে উঠে যাচ্ছে। মূল্যায়ন কেবল তার প্রতিহিংসার পরিণতি দেখতে চেয়ে আছে শূন্যে ভেসে থাকা রথিনের নিথর হয়ে আসা শরীরের দিকে। অস্পষ্ট হলেও বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে রথিনের মৃত্যু হতে আর কয়েক মুহূর্ত বাকি। তারপর তার শরীরটাকে এক ঝটকায় দুমড়ে মুচড়ে দিয়ে তার বুক চিরে কলিজাটা বার করে খেয়ে তৃপ্তি পেলেই জামালের এই প্রেতাত্মা তার অভীষ্ট সাধন করবে। কিন্তু সেই সময় হঠাৎই ঘরের দরজাটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। হ্যারিকেন বাতি নিয়ে এক গাদা লোক ঘরে প্রবেশ করতেই মূল্যায়ন একটা আর্তচিৎকার করে ওঠে। রথিনের শরীরটা অচৈতন্য অবস্থায় বিছানায় পড়ে যায়। এবার মূল্যায়নের শরীরটা শূন্যে উঠে ঘরের সিলিং ছুঁয়ে আবারও উল্টো হয়ে মাথাটা সমেত তার সমস্ত শরীরটা ঘরের মেঝেতে সশব্দে এসে পড়ে। আর তার সাথে সাথেই মূল্যায়নের ঘাড় ভেঙে তার সমস্ত শরীরটাই মাটিতে পড়ে নিথর হয়ে যায়। বিশ্বম্বর মশাই ছুটে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়েন মূল্যায়নের মৃতদেহটার সামনে। কান্নায় ভেঙে পড়েন তিনি। তার আর যে কিছুই করার নেই সেটা তিনি বুঝতেই পেরে গিয়েছিলেন। বাড়ির সমস্ত লোকজন তাকে ধরাধরি করে ঘরের এক পাশে নিয়ে গিয়ে বসান। রথিনের চোখে মুখে জলের ছিটে পড়তেই সে জ্ঞান ফিরে পায়। সে ভয়ার্ত দৃষ্টিতে খানিকক্ষণ চেয়ে থেকে
মূল্যায়নের ঠাকুরদাদার কান্নার শব্দ পেয়ে ধরফর করে বিছানায় উঠে বসে। ঘরের ভিতরে বিশ্বম্বর মশাই ছাড়াও অচেনা সব লোকের ভিড় দেখে সে কতকটা আতকে ওঠে। হঠাৎই নজর পড়ে মূল্যায়নের মৃতদেহটার উপর। কি হয়েছে, কি করে এমন হয়েছে সে কিছুই বুঝতে পারে না। বিশ্বম্ভর মশাইয়ের কয়েকটা কথা সেই সময় তার কানে গেল। তিনি কাঁদতে কাঁদতে বলছেন, কতবার বলেছিলাম পুজো অর্চা কর, তোর ভালো হবে, কিন্তু কিছুতেই আমার কথাটা শুনলো না। আমারই ভুল হয়েছিল, ওকে ছোটবেলা থেকেই আমার তন্ত্র সাধনা গল্পগুলো শোনাতাম, আমার পুঁথিগুলো দেখাতাম, কিংবা বড় হয়ে ও তন্ত্র সাধক হবে সেটা বুঝতেও পারিনি। আমার পুঁথিপত্র সমস্ত কিছু আমার অবর্তমানে ঘাটাঘাটি করে আজ সে প্রেত সাধনা করতে গিয়েছিল। হায় রে, যে সাধনার নিয়ম জানলি না, সেই সাধনা করতে গিয়ে নিজে 3 বন্ধুর সঙ্গে ও নিজে মরলি। হে ভগবান, এ কি পাপের শাস্তি দিলে আমায়? এ কোন পাপের শাস্তি দিলে, কোন পাপের শাস্তি দিলে? রথিনের চোখে জল ভরে এলো। পাড়া প্রতিবেশীরা ধরাধরি করে বুঝিয়ে ঠাকুর দাদাকে ঘরের বাইরে নিয়ে গেল। রথিনকেও বাইরে নিয়ে গিয়ে বসানো হলো ঠাকুর দাদার পাশে। রথিনকে দেখতে পেয়ে বিশ্বম্বর মশাই খানিকটা ধাতস্থ হয়ে বললেন, তুমি বাছা বাড়ি ফিরে যাও, আমি চাই না তোমারও কিছু একটা হয়ে যাক। মূল্যায়ন আজ এই গায়ে যে বিভীষিকাকে জাগিয়েছে, তার প্রকোপ থেকে বাঁচতে চাইলে কাল সূর্য ওঠার আগেই ফিরে যাও। আগামী অমাবস্যা না আসা অবধি এই গায়ের যে কত মানুষ এই প্রেতের শিকার হবে তা জানি না, কারণ আমি তাদের নিজের চোখে দেখেছি। মূল্যায়ন শুধু একজনকে জাগায়নি, নিজের অজান্তে জাগিয়ে তুলেছে নরকের সমস্ত প্রেত সমেত হিংস্র নরখাদকদের। তুমি পালিয়ে যাও বাছা, পালিয়ে যাও। রথিন কেবল ঘাড় নেড়ে সম্মতি জানায়, কিন্তু তার মনের মধ্যে তখনও কেবল একটাই প্রশ্ন খেলা করছে, এইসব কি একটা সাজানো নাটক, যার সাথে জড়িয়ে আছে শুধু মূল্যায়ন নয়, এই বিশ্বম্ভর মশাই সহ সমস্ত পাড়া প্রতিবেশীরা? হতে পারে এই জামাল লোকটাও কোনো প্রেত ট্রেত নয়, সবই তাদের সাজানো। আদৌ এই জামাল বলে ওদের বাড়িতে কোনো ড্রাইভার ছিল কি না তার ঠিক নেই। আসলে শহরের মানুষগুলোকে খুব সহজেই এই ভৌতিক নাটক দেখিয়ে ভয় দেখানো যায়। শহরে গিয়ে তারা যেন মানুষের ভিতরে ভূতের ভয়টাকে, এই অন্ধবিশ্বাসটাকে জিইয়ে রাখতে পারে, সেটারই এই ব্যবস্থা করে। সেটারই জন্য এই ব্যবস্থা করা। বিপ্লব, রাতুল, প্রীতিশ এরা কি আদৌ মরে গেছে, নাকি ওরা সব নাটক করে কোথাও লুকিয়ে রয়েছে? হারিজি চণ্ডীর থানে যখন পুরো একটা দিন ঝরে অজ্ঞান হয়ে পড়েছিলাম, তখন কে কোথায় আছে তার খবর কে জানে? এসব ঘটনা সব মিথ্যে নাটক ছাড়া আর কিছুই না। ভূত বলে কিছুই নেই। সত্যিটাকে গোপন করতে আমার ক্যামেরা, আমার মোবাইল সবকিছু এরা লুকিয়ে রেখে দিয়েছিল। কলকাতায় ফিরে যাই, তারপর এই দমদমা গায়ের সবকটার নামে পুলিশ ডায়েরি করে ছাড়ব। এইসব কথার মাঝে রথিনের সামনে দিয়ে মূল্যায়নের নিথর দেহটা সাদা চাদর দিয়ে ঢাকা দিয়ে কয়েকজন মিলে বাড়ির বাইরে নিয়ে চলে গেল। বিশ্বম্ভর বাবু সমেত বাড়ির মেয়েরা সকলেই হাউ হাউ করে কেঁদে উঠল। রথিন মনে মনে বলল, নাটক করতে এরা সব এক্সপার্ট দেখছি। ব্যাস, এই অবধি মনে আছে। তারপরের ঘটনা আর মনে নেই, কারণ আমি গল্পটার শেষ অংশটুকু যখন লিখছিলাম তখন আমার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে যায়। আমি বেশিরভাগ রাতের দিকেই গল্প লিখি। সেই দিন বোধহয় রাত 1টা কি 1:30 হবে। হঠাৎই আমার বাড়ির ছাদে কারোর যেন চলাফেরার শব্দ পেলাম। বাড়ির দোতলার একটা ঘরে আমি থাকি। পাশের ঘরটায় আমার বাবা মা থাকেন। নিচতলায় একটা ফ্যামিলিকে ভাড়া দিয়েছিলাম। তারা সচরাচর উপরে আসে না, বিশেষ করে রাতের বেলায়। ভাবলাম চোর টোর এসেছে বোধহয়, তাই খুব ধীর পায়ে নিজের ঘর থেকে বেরিয়ে ছাদের সিঁড়ি বেয়ে উঠে সেখানকার দরজা খুলে ছাদের লাইট জ্বালিয়ে দেখি কেউ কোথাও নেই। পুরো ছাদ দেখে এসে যখন দোতলার সিঁড়ির দরজা বন্ধ করে নামতে যাব, তখন হঠাৎই আমার ঘাড়ের কাছে কারোর যেন
নিঃশ্বাস প্রশ্বাসের পড়ার শব্দ অনুভব করতে পারি। আর পিছনে ফিরে দেখতে যাব সেই সময় একটা প্রচণ্ড জোরে ধাক্কা খেয়ে আমি সিঁড়ি দিয়ে গড়িয়ে নিচে পড়ে অজ্ঞান হয়ে যাই। যখন চোখ খুলি তখন দেখলাম আমার বাবা মা আত্মীয় স্বজনরা আমার চারপাশে ঘিরে দাঁড়িয়ে আছে। জ্ঞান ফিরে শুনেছিলাম 3 দিন ধরে নাকি আমি অজ্ঞান হয়েই ছিলাম। আমার স্পাইনাল কর্ডের 4টে ডিস্ক গুঁড়ো হয়ে গেছে। 2 পায়ের মালাই চাকির অবস্থাও একই। আমার শরীরের সব মিলিয়ে মাত্র 14 কি 15টা হাড় ভেঙে গেছে। ডাক্তারের কথা অনুযায়ী আমাকে বাকি জীবনটা হুইল চেয়ারেই কাটাতে হবে। সেই সময় আমার সমস্ত শরীরে যে কি ব্যথা সেটা এখানে লিখে বোঝাতে পারবো না। ডিরেক্টর গৌতম বাবু আমার দুর্ঘটনার খবর পেয়ে ছুটে গিয়েছিলেন, বাড়িতে ফেরার পরেও গিয়েছিলেন। উনি অনেক দিন ধরেই আমার লেখা একটা উপন্যাস চাইছিলেন। উনি আমার এই মন্তর গল্প পড়তেই বলেছিলেন ওটা দিয়েই একটা দারুণ থ্রিলার ফিল্ম তৈরি করবেন। শেষটুকু লেখা বাকি আছে শুনে বলেছিলেন শুটিং চলতে চলতে আপনার গল্পের সামান্য অংশটাও লেখা শেষ হয়ে যাবে। কিন্তু লেখাটা আর শেষ করতে পারিনি। শুটিং শুরুর দিন থেকেই সেই যে দুর্ঘটনা শুরু হলো, ব্যাস সবই শেষ হয়ে গেল। তবে আজও ভাবি সেই দিন রাতে আমাকে ধাক্কাটা কে দিয়েছিল, কিন্তু তার সঠিক উত্তর আমার কাছে এখনো নেই। আমি সেই দিন অনুভবও করেছিলাম যে 2টো শক্ত হাত আমার ঘাড়ে সেই সময় ছুঁয়েছিল। তবে এইটুকু কথা বেশ মনে আছে যে সেই দিন দুর্ঘটনার রাতে ছাদে ওঠার সময় পরে লিখতে ভুলে যাব বলে সেই মন্ত্র দুটোকে আমি মনে মনে বারবার মুখস্থ করেছিলাম। ওং নমো শ্মশানেশ্বর প্রেতমেকং সাধু নমো নমো। ওং নমো প্রেতরাজ মামেকং প্রেত সমম কুরুতে নমো নমঃ। আর এই মন্ত্র দুটো উচ্চারণ করার জন্যই কি আমারও আপনারা এতক্ষণ শুনছিলেন প্রখ্যাত লেখক তন্ময় মুখার্জির কলমে হাড়িঝি চণ্ডীর থানে গল্পটি। আজকের গল্পে কথকের ভূমিকায় ছিলেন প্রভাকর, কুমোদ ও গৌতমদার ভূমিকায় ছিলেন পিনাকি, রথিনের ভূমিকায় ছিলেন শুভ, দীপ্তেশ, কুমারদা ও অতুলের ভূমিকায় ছিলেন ঋতদীপ, গুরুজির ভূমিকায় ছিলেন সায়ন্তন, মহিলার ভূমিকায় ছিলেন মৌমিতা, বৃদ্ধের ভূমিকায় ছিলেন দিব্যেন্দু, মূল্যায়নের ভূমিকায় ছিলেন বুবাই ও সূত্রধরের ভূমিকায় ছিলাম আমি, সঞ্চারী ভট্টাচার্য। আজকের গল্পে এডিটিং, মিক্সিং ও সাউন্ড ডিজাইনিংয়ে ছিলেন দেবদত্ত এবং পোস্টার ডিজাইনিংয়ে ছিলেন কৃষ্ণেন্দু মণ্ডল। এমন গল্প আরও শুনতে হলে আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন শাম্ভবী প্রোডাকশনস। আর অবশ্যই আরও একটি জরুরি বার্তা, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট বেল আইকনটি প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং আরও মন মাতানো গল্প শুনতে থাকুন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে।